জীবনের চাহিদা যত কম, প্রত্যাশা কিন্তু ঠিক ততটাই কম। জীবনে যত বেশি চাহিদা, প্রত্যাশা কিন্তু ঠিক ততটাই বেশি। জীবন থেকে আমাদের চাহিদাগুলো যদি একটু কমাতে পারি, তাহলে সংসারে থাকা অন্যান্য ব্যক্তিরা একটু হলেও সংসার থেকে স্বস্তি পায়। কারণ আমাদের চাহিদা মেটাতে মেটাতে একটা সময় সে কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ে। কারণ আমাদের চাহিদাটা করতে হবে, মানুষ মাত্রই চাহিদা, কিন্তু চাহিদা করতে হবে আমাদের সংসার বুঝে, আমাদের সংসারের আয় উন্নতি বুঝে। তবেই কিন্তু সংসারে সবাই খুশি থাকবে। আর সংসারে খুশি মানেই হলে সংসারে সুখ। তো আমাদের একটু চাহিদা কমিয়ে সবার কথা চিন্তা করে একটুখানি সংসার থেকে তেমনভাবেই মনস্থির করে থাকতে হবে। তাহলে সংসারের কর্তা একটু হলেও সংসার থেকে স্বস্তি পাবে। তো আজকে প্রথমেই দেখো বিছানা তোলা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, সকালে আজকে এর জন্য হাঁটতেও যায়নি। তার কারণ যখন ঘুম ভেঙেছে, ঠিক সময় মতোই ঘুম ভেঙেছে 5:30তেই। ঘুম থেকে উঠে দেখি পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তো সেই কুয়াশা দেখে আর শরীর খারাপের ভয়ে বাইরে কিন্তু বেরোয়নি। তো বাইরে বেরোয়নি, অন্যদিন কুয়াশা পড়লেও আজকের মতো কিন্তু পড়ে না। শীতটা যদিও কম, কিন্তু কুয়াশাটা অনেকটাই বেশি। বাইরে বেরোলে হয়তো ঠান্ডাও লেগে যেতে পারতো। তো এই জন্য আর বাইরে বেরোয়নি। আর বাইরে বেরোনো না মানেই, আর সকাল সকাল না ওঠা মানেই কিন্তু একটা আলসেমি আমাদের মধ্যে কাজ করে। তো সেক্ষেত্রে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেরি করে ঘুম থেকে উঠলেও কি হবে, ঝটপট কিন্তু সংসারের কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি। স্নান, পুজো, বাসি কাজ সব কিছু কিন্তু কমপ্লিট। তারপরে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরের বিছানা গোছানো মানে হলো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যাওয়া। ঘরের বিছানাটা যতক্ষণ অগোছালো থাকবে, ততক্ষণ মনে হবে কোনো কাজই যেন আমার হয়নি। আর ঘরটাও কিন্তু দেখতে অসুন্দর, বাজে এবং নোংরা লাগে। তো সেক্ষেত্রে বিছানাটা তুললে কিন্তু ঘরটাও বেশ ফ্রেশ লাগে। আর ঘর দৌড় পরিষ্কার মানে নিজের মাইন্ড ফ্রেশ। তো ঘরটা পরিষ্কার করে এখন দেখো এসে ভাতটাও বসিয়ে নিলাম। সকালে যেমন ঘরটা পরিষ্কার না করলে হয় না, তেমনি কিন্তু সকাল সকাল রান্নাঘরে না আসলে কিন্তু মেয়েদের একদমই চলে না। কারণ আমরা মেয়েরাই একটা পুরো সংসারের মস্ত বড় পিলার, যেটাকে বলে ওই অশ্বত্থ গাছের মতো, যেখানে ক্লান্ত পথিকরা এসে একটু বিশ্রাম নিতে পারে ঠান্ডা হাওয়ায়, তেমনি কিন্তু আমাদের বাড়ির লোকগুলো ঠিক আমাদের মতো গৃহবধূদের ওপরই ভরসাযোগ্য ভরসাশীল হয়ে থাকে। কারণ তারাও ক্লান্ত হয়ে পরিশ্রম করে অন্যান্য কাজবাজ করে তাদেরও যখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, তারা কিন্তু আমাদের উপরেই ভরসা করে যে আমি কখন খেতে দেব, তারা খাবে। তো এই কারণে কিন্তু মেয়েদের অর্ধেকের বেশি সময়টা কাটে ওই রান্নাঘরটাতে। আর রান্নাঘরটাই কিন্তু একমাত্র মেয়েদের সব থেকে প্রিয় জায়গা। সকালে একটু গরম গরম ভাত আর শাক ভাজা করে নিলাম। তোমার দাদাভাই গেছে বাজারে, আর বাজার থেকে ইতিমধ্যে চলেও এসেছে শাকটা রান্না করতে করতে। আজকে করব একটু পিটুলি শাক। এখানে ছিল তোমার মটরের শাক আর সর্ষের শাক। মটর শাক কালকে কিনে রেখেছিলাম, আর শাশুড়ি মা কিছু সর্ষের শাক এনেছিল মাঠ থেকে। দুটো শাক একসাথে মিশিয়ে আজকে রান্না করছি। আর আগে থেকে একটু বেগুন ভেজে তুলে রেখেছিলাম, আর চালের গুঁড়ো দিয়ে পিটুলি দিয়ে শাক করব। আসলে এই পিটুলি শাকটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা। আর আমার যেহেতু খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আমি রান্না বান্না, সংসারের অন্যান্য কাজবাজ কিন্তু কিছুই পারতাম না। সব কিছু কিন্তু নিজে থেকেই শেখা। তো বলবো না আমাকে কেউ হাতে ধরে শিখিয়েছি যে বাচ্চা বয়সে বৌমা বাড়িতে এনেছি, সেই কারণে শাশুড়ি, শ্বশুর, হাজবেন্ড সবাই হাতে ধরে কোনো কাজ শিখিয়েছে, এটা কিন্তু নয়। আর আমি কথায় আছে না, হোঁচট খেতে খেতে একদিন মানুষ ঠিক উঠে দাঁড়ায়। আর এই বাচ্চাবেলায়ও তেমনি দেখবে, হামাগুড়ি দিতে দিতে অনেকবার আছাড় খেতে খেতে একটা বাচ্চা কিন্তু হাঁটা শেখে। আমার অবস্থাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। ওই সবার মুখ ঝামটি খেতে খেতে ঠিক একদিন সংসারের কাজগুলো সমস্তটাই শিখে গেছি, আর ভালো মতো শিখে গেছি। ওদিকে কিন্তু আমার পিটুলি শাকটা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই এনেছে কিন্তু ইলিশ মাছ। এখন এটাকে আলু আর বেগুন দিয়ে ঝোল রান্না করব। যতই ঘুম থেকে দেরি করে উঠি না কেন, রান্নাবান্নাটা কিন্তু ঠিক টাইম মতোই হওয়া চাই। এখনও তো তাও বাচ্চাদের স্কুল নেই, স্কুল ছুটি। স্কুল চালু হলে তো সেই একই নিয়ম। তো নিয়মটাকে শুধু শুধু অস্থির করে কোনো লাভ নেই, নিয়মটাকে ভেঙেও কোনো লাভ নেই, আর নিজের অভ্যাসটাকেও পরিবর্তন করে কোনো লাভ নেই। তো সেই কারণে যতই দেরি করেই উঠি না কেন, আর
ঠিক টাইম মতো কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয়। তো দেখো এখন ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করে নেব। আর আমাদের সত্যি কথা বলতে গৃহবধূদের সকালটা প্রচণ্ড ব্যস্তময়, মানে খুব ব্যস্ততার সঙ্গে কিন্তু সকালটা কাটে। আমরা যতই দেরি করে উঠি না কেন, ঠিক টাইমের মতো স্টেপ বাই স্টেপ, টাইমের সঙ্গে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে কিন্তু ঠিক গুছিয়ে নিই নিজেদের মনের মতো করে। তো আমাদের ঘুম থেকে যতই দেরি করে উঠি না কেন, যতই শীত পড়ুক না কেন, ঠান্ডা পড়ুক না কেন, বর্ষা হোক না কেন, আমাদের কিন্তু ঠিক টাইম মতো উঠতে হবে আর সংসারের কাজগুলো কিন্তু ঠিক টাইম মতোই করতে হবে। আর কিন্তু আমি প্রতিনিয়ত 365 দিনের মধ্যে হয়তো মানুষের একটু বিপদ আপদ, অসুখ বিসুখ এগুলো হতেই পারে, এগুলো বাদে স্বাভাবিক দিনগুলো কিন্তু আমি ঠিক এইভাবে একই নিয়মে কাজগুলো করে ফেলি। আমার মাছের ঝোলটা দেখো এখানে বসিয়েও দিয়েছি। আর সত্যি বলতে আজকে মাছটা না ভীষণ ভালো ছিল। খেতে বসে তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে 24 আওয়ার্স আমরা যা যা করি সবটা তো আর 10 মিনিটের ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, তবে যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছটা সত্যি দারুণ ছিল আর খেতে বেশ ভালো লেগেছিল, তবে মাছটা একটু শক্ত ছিল, যে সফট একটা ভাব সেটা ছিল না, তবে স্বাদ গন্ধ অতুলনীয় ছিল। আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়ে পাশাপাশি যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু সব একে একে করে নেব। সংসার আর জীবন এই দুটো মানেই কিন্তু ঝড় ঝাপটা, অশান্তি, আবার ভালোবাসার মেলবন্ধন। একটা তাল গাছ অনেক উঁচু হয়, অনেক ঝড় আসে, বাতাস আসে, অনেক ঝাপটা দেয় তাকে, সে কিন্তু হেলে দুলে ঠিক আবার সোজাভাবে দাঁড়িয়ে পড়ে। আমাদের সংসার জীবনটাও তাই, আপস অ্যান্ড ডাউন, ওঠা এবং পড়া সব কিন্তু থাকবেই। এই সব কিছুকে নিয়েও আমাদের কিন্তু একদম মানিয়ে গুছিয়ে সংসারটাকে আবার স্থিরভাবে একটা জায়গায় এনে ফেলতে হয়। কারণ খারাপ সময় যেমন সবার সব সময় থাকে না, তেমনি খারাপ সময়গুলো কাটিয়ে কিন্তু ভালো সময় যখন আসে তার আনন্দটাই অন্যরকম। সমস্ত ভালোর মধ্যেও কিন্তু কোনো না কোনো খারাপ থাকে, আবার সেই খারাপগুলোকে কাটিয়ে যখন ভালো আসে তখন কিন্তু জীবনটা অনেকটাই আলোময় হয়ে যায়। অন্ধকার শেষে কিন্তু আমরা আলোর দেখা ঠিকই দেখতে পাই। আর খারাপ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ভালোর মর্ম কখনোই বুঝতে পারতাম না। অন্ধকার না থাকলে আলো কখনোই এত সুন্দর লাগতো না। তো যাই হোক, আবার একটা দিকে দেখো মানুষের চামড়া নিয়ে অনেক কথা বলে, যে কালো চামড়া ফর্সা চামড়া। আরে বাবা, একটা সময় আসলে মানুষের চামড়ার রং এমনিতেই ফিকে হয়ে যায়, তখন কিন্তু চামড়ার আর কোনো দাম থাকে না। মানুষের চামড়ার থেকে চামড়া কালো কি ফর্সা সেটা না দেখে মানুষের মনটা কত সুন্দর সেটা কিন্তু আমাদের দেখা উচিত। মানুষের চামড়া দিয়ে কোনো আসে যায় না, তার পরিচয় কিন্তু কালো বা ফর্সা চামড়ায় নয়, তার পরিচয় কিন্তু মনে, শিক্ষা দীক্ষা, ব্যবহারে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্পে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে। গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর যে কাপড়গুলো দিয়ে আমি সমস্ত রান্নাঘরের কাজগুলো করি সেগুলোও কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি। যখন তোমাদের দাদা ভাই বাজারে গেছিল মাছ আনতে, তখন কিন্তু সঙ্গে কিছু টমেটোও নিয়ে এসেছিল। বলেছিলাম আলু আনতে, কিন্তু আলুটা একদমই আনেনি, হয়তো ভুলে গেছে। ও এরকমই করে, একটা বলি মানে যদি আমি 5টা সদাই বলি তার মধ্যে 3টে সদাই স্কিপ হয়ে যায়, 2টো সদাই নিয়ে আসে, আর 3টে সদাই ভুলভাল নিয়ে আসে। মানে যদি বলি আলু আনবে পটল, যদি বলি লবণ আনবে তেল, আর কি এইরকমই একটা ব্যাপার। তো যাই হোক, টমেটো আর লাউ নিয়ে এসেছিলো, যেগুলো আমি একদমই আনতে বলি না, আলু আনতে বলেছিলাম, সেটা একদমই আনেনি। তো যাই হোক, টমেটো আর লাউটাকে রেখে দিলাম। আর ধনেপাতার কিন্তু এখন অনেকটাই দাম কমে গেছে। প্রথম 10 টাকার ধনেপাতাও 2-3টে দিত, আর এখন 5 টাকার ধনেপাতাও কিন্তু 1 গাদা দেয়। তবে যাই হোক, এই শীতকালে কিন্তু যে কোনো সবজি বলো আর মাছ বলো, মানে ইলিশ মাছ বাদে আর কি অন্যান্য যে সমস্ত মাছ আছে বা সবজি আছে বা অন্যান্য মুসুর ডাল
লাউ দিয়ে করলে বা সিম দিয়ে বা মূলো দিয়ে করলে ধনে পাতাটা কিন্তু মাস্ট। এই শীতকালে ধনে পাতার গন্ধটা কিন্তু বেশ লাগে। সকালে যে বাসি জামা কাপড় আর স্নানের জামা কাপড় ছিল, আজকে জামা কাপড় কাচিনি কুয়াশা দেখে, তবে এখন তো জমিয়ে রোদ উঠেছে। তো সেই জামা কাপড়গুলোই কমফর্ট জলে একটু ভিজিয়ে রেখে গেছিলাম। আসলে কমফর্ট জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তার গন্ধটা কিন্তু আরও বেশি হয়, আরও বেশি সুন্দর লাগে। সত্যি কমফর্টের গন্ধটা আমার এত ভালো লাগে, যতবার জামা কাপড় মেলি বা জামা কাপড় তুলি ততবার কিন্তু বারবার এই স্মেলটা আমি নিতেই থাকি। তো যাই হোক, যে জামা কাপড়গুলো আর কি ধুয়ে রেখেছিলাম, কাঁচা জামা কাপড়, মানে আমি জাস্ট জল দিয়ে কেচে দিয়েছি আর কমফোর্ট দিয়ে ভিজিয়েছিলাম। আমি প্রত্যেক দিন কাঁচা জামা কাপড়ও কমফোর্ট দিয়ে দিই, এতে কিন্তু একটা সুন্দর গন্ধ ছড়ায়। আর জামা কাপড় পরিষ্কার মানেই কিন্তু নিজের শরীরটাও পরিষ্কার। সেগুলো মেলে দিলাম, তারপর অনেকক্ষণ পাইন বসিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, কাজ করেছিলাম। আর এখন দেখো বিকেলবেলা, বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসে ভাত রান্না করছি। তবে গ্যাসে ভাতটা তো সচরাচর রান্না করি না, কাঠেই রান্না করি। সংসারে আয়োনিতের কথা তো আমাদেরই ভাবতে হবে। তো সেক্ষেত্রে মাটির উনুনটা না ভেঙে গেছিল। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে উনুনটা ঠিক করব, তবে গোবর আনা হয়েছিল না দেখে উনুনটা ঠিক করা হয়েছিল না। গোবর আর মাটি দিয়ে কিন্তু একসাথে উনুনটা চূড়া দিলে অনেক ভালো থাকে। তো যাই হোক, আজকে গোবর এনে ঠিকঠাক করে কিন্তু উনুনটা লেপে তুললাম। কালকের থেকে আমি আবার উনুনেই ভাত করতে পারবো। আর উনুনে ভাত করলে জানো গ্যাসটাও না আমার অনেক দিন যায়। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে আজকে আমাদের এখানে ছিল গোষ্ঠীর মেলা। মানে এই মেলাটা কিন্তু আধ ঘন্টার মেলা। আধ ঘন্টার মধ্যেই কিন্তু পুরো পাড়া, শুধু বসাক পাড়া নয়, মানে পুরো আশেপাশে যতগুলো পাড়া আছে প্রত্যেকটা পাড়ার মানুষ কিন্তু এক জায়গায় জমায়েত হয়। দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু বেশিক্ষণের হয় না, ওই ধরো ঘন্টাখানিক মেলা হয়। প্রচুর পরিমাণে বিস্কুট, লজেন্স, মুড়ি, মোয়া, প্রচণ্ড লেইস, কুরকুরে, মানে যা আছে সব কিছু কিন্তু এখানে ছেটানো হয়। মানে খুব আনন্দ। পৌষ মাসের প্রথম রবিবারেই এই মেলাটা হয়। তো আমি আর বান্ধবী চলে গেছিলাম এই মেলাতে। আমরা নিমকিও খেয়েছিলাম আর ফুচকাও খেয়েছিলাম। মেলার আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ বিস্কুট, লজেন্স এগুলো কুড়াতেই আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। যদিও আমরা তেমন কুড়াইনি, তবেই সবারটা দেখছিলাম আর আনন্দ উপভোগ করছিলাম। তো আমাদের রাতে আজকে মোগলাই এনেছিল আর শাশুড়ি মায়ের জন্য এনেছিল চাপাটি আর ঘুগনি। তো আমাদের রাতের মেনু আজকে এটাই খাবো। তো চলো আজকের মতো এখানে, টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।